রুহি, গিভ মি এ কিস। রুহি এমনভাবে আমার দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছে যেন এর আগে কখনো রুহি আমাকে কিস করেনি। আমার মনে হচ্ছে রুহি আমার কথা শুনে অনেক অবাক হলো। রুহি চোখ বড় করে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো ভাই বোন? বুঝলেন না তো কাহিনীটা? ঠিক আছে, বুঝিয়ে বলছি। ফ্ল্যাশব্যাক। বিয়ে করে মাত্রই বাসায় ফিরলাম আমি আর রুহি। বাসায় এসে রুহিকে ফ্রেশ হতে বললাম। রুহিও চুপচাপ মাথা নিচু করে ফ্রেশ হতে চলে গেল। আমি বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে সোফায় গা ছেড়ে হেলান দিয়ে বসলাম। বসে বসে আমি ভাবছি কি থেকে কি হয়ে গেল। এখন বাসায় ম্যানেজ করে কি করে? এখন তো এসব কিছু বলাও সম্ভব না, কারণ কিছুদিন পরেই ছোট বোনের বিয়ে। এসব কিছু এখন কাউকে না জানিয়ে কিছুদিন লুকিয়েই রাখি। সব কিছু ঠিক হয়ে গেলে তখন বলে দিবনি সবাইকে। এসব কথা ভাবতে ভাবতেই আমার প্রচণ্ড পানির পিপাসা লেগে গেছে। আমার মনে হচ্ছে পুরো এক জগ ঠান্ডা পানি এক্ষুনি শেষ করে ফেলি। আমি রুহিকে জোরে রেখে বললাম, এক গ্লাস ঠান্ডা পানি আনতে। রুহিকে পানি পানতে বলে আমি চোখ বন্ধ করে সোফার উপরে হেলান দিয়ে বসে আছি। কিছুক্ষণ পর রুহি পানির গ্লাস হাতে নিয়ে এসে আমাকে বলল। এই যে পানি। আমি চোখ খুলে রুহির দিকে তাকিয়ে দেখি ও হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। আমি রুহির হাত থেকে পানির গ্লাসটা নিয়ে এক ঢোকেই সব পানি খেয়ে রুহিকে বললাম, আরও এক গ্লাস পানি এনে দিবে? আমার অনেক পিপাসা লাগছে। এই এক গ্লাস পানিতে আমার গলা ভিজে নাই। জি, এনে দিচ্ছি। আমি নিহানকে আরও এক গ্লাস পানি এনে দিলাম। নিহান খুব তৃপ্তি সহকারে পানিটা খেয়ে আমাকে বলল, রাতে কি খাবে? তুমি যা খাবে আমিও তাই খাবো। আচ্ছা, তাহলে রাতের খাবার অর্ডার করে দিচ্ছি। আর শুনো, আমি বাইরের খাবার এত পছন্দ করি না। কালকে আমি বাজার করে নিয়ে আসবো, তুমি বাসায় রান্না করবে। কি রান্না করতে পারো তো নাকি? হুম, আমি অনেক কিছু রান্না করতে পারি। আমার শরীরটা খুব খারাপ লাগছে, তুমি এই রুমে শুয়ে রেস্ট নাও, আমি গোসল করে আসছি। ঠিক আছে। বলেই রুহি আমার বিছানায় উঠে শুয়ে রইল, আর আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রুহি ডান দিকে দেয়ালের দিকে তাকিয়ে কি জানি ভাবছে, আর ওর মায়াবী চোখ দিয়ে পানি পড়ছে। আমি রুহির সামনে গিয়ে রুহিকে বললাম, কি হয়েছে? কান্না করছো কেন? আমি নিহানের কথা শুনে ওর দিকে তাকালাম। আমি নিহানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, তুমি কি শুধু আমার সাথে অন্যায় করেছো দেখেই কি বিয়েটা করেছো, নাকি আমাকে সহানুভূতি দেখাচ্ছ, নাকি দয়া করছো? রুহির কথাগুলো শুনে আবার রাগ উঠে গেল, তাই রাগ নিয়ে রুহিকে বললাম, আমি মদ খেয়ে সেদিন তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তাই বলে তুমি আমাকে একা রেখে চলে যাবে? হ্যাঁ, কোনো কিছুর অভাব রেখেছি কি তোমার? মাথায় তুলে রাখছি তোমাকে। তুমি বাবা মার ভালোবাসা পাওনি, তাই তোমাকে তাদের মতো আগলিয়ে রাখার চেষ্টা করেছি। ভালোবাসার সম্মান সব কিছু দিয়েছি। জানো, যখন তোমাকে প্রথম দেখি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ে করলে তোমাকেই করব। আর একদিনে আমি তোমার প্রতি অনেক দুর্বল হয়ে পড়ি, তাই তো এত কিছু হয়ে গেল। তুমি তো জানো আমাদের সম্পর্কটা কেমন, আর আমি তোমাকে কতটা সম্মান করি। যদি তোমাকে দয়া বা সহানুভূতি দেখাতাম, তাহলে কি খুঁজে বের এনে নিজের ভুলের সমাধান করতাম? তোমাকে ভালোবাসি বলে এসব করেছি। তুমি একটা বার আমার কথা ভাবলে না। তুমি চলে গেলে যে আমি অনেক কষ্ট পাবো। তারপরে কি করে পারলে এটা করতে? তুমি একাই ভালোবাসতে পারো, শুধু তোমার একাই কষ্ট আছে, আর তোমার একাই শুধু ফিলিংস আছে, তাই না? আমার ভিতরে এসব কিছু না। আর হ্যাঁ, আমি আমার ভুলের সমাধান করার জন্যই তোমাকে বিয়ে করেছি। নিহানের কথাগুলি শুনে আমি ফুপিয়ে কেঁদে দিলাম। নিহানের অভিযোগ মাখা কথাগুলো ছুরির মতো আমার কলিজায় বিঁধছে। আমি আর কিছু না বলে খুব শক্ত করে নিহানকে জড়িয়ে ধরে বললাম, সরি, আমি বুঝতে পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসো। নিহান কিছু না বলে এক ধাক্কা দিয়ে আমাকে নিজের বুক থেকে সরিয়ে বিছানার উপর ফেলে দিল। নিহান রাগে ফুঁসছে, আর নিহানের চোখে এক ফোঁটাও পানিও নেই, কিন্তু নিহানের চোখে আমি স্পষ্ট কষ্টের গভীরতা দেখতে পাচ্ছি। এখন আর ভালোবাসা দেখাতে হবে না। তুমি কখনোই আমাকে ভালোবাসেননি। যদি আমাকে ভালোবাসতা তাহলে আমি যতই ভুল করি তুমি কোনোদিন আমাকে একা ফেলে চলে যেতে না। সত্যিই যদি আমাকে ভালোবাসতে তাহলে কোনোদিন আমাকে ছেড়ে যেতে না। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, কিন্তু কি থেকে কি হয়ে গেল আমি কি করব কিছুতেই বুঝতে পারছিলাম না, তাই তোমার থেকে দূরে চলে গেছিলাম। তোমার উচিত ছিল আমাকে বোঝানো, কিন্তু তুমি তা না করে আমাকে কষ্ট দিতে চেয়েছিলে। সত্যি ভালোবাসলে কি কষ্ট দিতে চাইতে? রুহি আর কোনো কথা না বলে বিছানা থেকে উঠে সোজা আমাকে জড়িয়ে ধরে
আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। আমি রুহির উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেয়ে আর রাগ করে থাকতে পারলাম না। আমিও রুহিকে জড়িয়ে নিলাম নিজের বাহু ডোরে। নিহান আমাকে একদম ওর বুকের সাথে লেপ্টে জড়িয়ে ধরে রেখেছে। আমার খুব ভালো লাগছে এখন। আমার মনে হচ্ছে এই জায়গাটাই আমার জন্য পৃথিবীর সব থেকে শান্তির জায়গা। আমি যখন এইসব ভাবছিলাম তখন নিহান আমাকে বলল, আমাকে একা ফেলে যাওয়ার শাস্তি তোমাকে এখন পেতে হবে। তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নিব। তাহলে শাস্তির জন্য রেডি হয়ে যাও। কথাটা বলেই নিহান আমাকে ছেড়ে দিল। নিহান আমাকে ছেড়ে দেওয়ায় আমি আমার চোখ হালকা খুলে মাথা উঁচু করে নিহানের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করছি নিহান আমাকে কেন ছেড়ে দিল। আমি নিহানের দিকে তাকিয়ে দেখি নিহান এক নজরে আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। আমি নিহানকে এইভাবে আমার ঠোঁটের দিকে তাকিয়ে থাকতে দেখেই বুঝে গেছি নিহান আমাকে কি শাস্তি দিতে চাচ্ছে। রুহি, গিভ মি এ কিস। রুহি এমনভাবে আমার দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছে যেন এর আগে কখনো রুহি আমাকে কিস করেনি। আমার মনে হচ্ছে রুহি আমার কথা শুনে অনেক অবাক হলো। রুহি চোখ বড় করে আমার দিকে তাকিয়ে বলল, মানে? মানে? আমাকে তুমি একা ফেলে চলে যাওয়ায় আমি কতটা কষ্ট পেয়েছি জানো? তাই তুমি এখন আমাকে কিস করবে, আর এটাই হলো শাস্তি। আমি তোমাকে কিস করব? অসম্ভব। রুহি আর কিছু বলার আগেই আমি রুহির ঠোঁট জোড়ার সাথে আমার ঠোঁট জোড়া মিলিয়ে দিলাম। রুহি চোখ বুজে আমার ঠোঁটের পরশ অনুভব করছে আর আমার কিসের রেসপন্স করছে। আমি রুহির রেসপন্স পেয়ে পাগলের মতন রুহির ঠোঁটে চুমু দিতে লাগলাম। রুহিও নিজের হাত দিয়ে আমার মাথা চেপে ধরলো। আমি আস্তে আস্তে রুহিকে আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে লাগলাম। রুহির পুরো শরীরে আমার ভালোবাসা পরশ এঁকে দিলাম। রুহিও নিজের সবটা দিয়ে আমার ভালোবাসার স্পর্শগুলি অনুভব করছে। আমি নিহানের গলা জড়িয়ে ধরে নিহানের বুকের উপর শুয়ে আছি। আমরা কেউ কোনো কথা বলছি না। নিহান চোখ বন্ধ করে শুয়ে আছে নাকি ঘুমিয়ে গেছে বলতে পারবো না, কিন্তু আমার অনেক ঘুম পাচ্ছিল। তাই আমি নিহানের বুকের ওপর শুয়েই ঘুমিয়ে গেলাম। সকালবেলায় সকালে শীতল হাওয়ায় আমার ঘুমটা ভেঙে গেল। আমি নড়তে গিয়েও নড়তে পারছি না, কারণ রুহি তার হাত পা সব আমার তুলে দিয়ে শুয়ে আছে। একটা পা তো আমার বুকের ঠিক মাঝ বরাবর। রুহির ঘুমের এমন ধরন দেখে আমার অনেক হাসি পাচ্ছে। আমার ইচ্ছে হচ্ছে বারান্দায় গিয়ে সকালের সূর্য দেখতে আর প্রকৃতির মুগ্ধ হাওয়া উপভোগ করার। আমি এই কথা মনে করে যখন রুহির হাতটা একটু সরিয়ে যেই উঠতে যাব, তখনই রুহি আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে আমার বুকে নাক ঘষছে, আর এদিকে আমার সুরসুরি লাগছে। আমার সুরসুরি বেশি, তাই আমি একটু জোরে নড়ে উঠলাম আর রেগে গিয়ে রুহিকে বললাম, রুহি কি হচ্ছে এসব? ওই, আমার না তোমাকে অনেক আদর করতে ইচ্ছে করছে। দেখো রুহি, এখন সকাল হয়ে গেছে। এমনি তো একটু পরে আমার একটা জরুরি কাজ আছে, আর আমার অফিসেরও দেরি হয়ে যাচ্ছে। তাই আমি এখন এসবের মুডে নাই। সো এখন অফ রাখো এসব। তুমি চলে গেলেই তো তোমাকে আবার কখন জানি আমার কাছে পাবো আল্লাহই ভালো জানে। তাই এখন একটু আদর করে দিয়ে যাও না বাবু। না, আমি এখন বিছানা থেকে উঠবো, প্লিজ ছাড়ো আমাকে। আর আমাকে আব্বুর অফিসেও যেতে হবে একটু। কালকে আব্বু ফোন করে বলেছিল। না, তুমি আমাকে আদর না করে কোথাও যেতে পারবে না। কথাটা বলেই রুহি আমাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে, একদম আমার শরীরের সাথে লেপ্টে শুয়ে পড়ল। রুহি আমাকে জড়িয়ে ধরে এখন আরও বেশি আমার শরীরে সুরসুরি দিচ্ছে। আমার কেমন জানি লাগছিল, আর আমার অনেক রাগ হচ্ছিল রুহির উপরে। ওই প্লিজ, এসব স্টপ করবা? নিহান অনেক রাগ দেখিয়ে আমাকে কথাটা বলল, কিন্তু আমি ওর কথাকে কোনো গুরুত্ব না দিয়েই ওর বুকের ওপর উঠে শুয়ে রইলাম। আমি কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকে একটু পরে মাথাটা উঁচু করে নিহানকে বললাম, নিহান, বলো। আমাকে একটু আদর করে অফিসে গেলে কি হয়? সারাদিন যখন তুমি অফিসে থাকো তখন আমি তোমাকে কত মিস করি তুমি জানো? হুম, তুমি কোনো দিনই এসব বুঝবে না। ওই নিহান, আবার তোমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও না আমাকে। না, এখন আমার মুড নাই, আর এমনিতেও আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। এখন আমাকে ছাড়ো। তোমার অফিসের এখনো অনেক সময় বাকি। আর কি করে তোমার মুড বানাতে হয় তা আমি খুব ভালো করে জানি। এই কথা বলে আমি নিজের মাথাটা উপরের দিকে তুলে নিহানের মাথার কাছে আনলাম। এনেই নিহানের ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। নিহানও আমার সাথে তাল মিলিয়ে কিস করে যাচ্ছে। আমি নিহানের ঠোঁট ছাড়ছিই না।
আমি অনেকক্ষণ পর নিহানের ঠোঁট ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, কি সাহেব, মুড না থাকলে আমার কিসের রেসপন্স করছিলে কেন? এমনি ভালো লাগছিল তাই। তাহলে একটু আদর করেই যাও না। কথাটা বলে রুহি আমার মুখে কিস করতে শুরু করলো, আস্তে আস্তে ঘাড়ে, গলায়, বুকে। এবার আর আমিও চুপ থাকিনি, আমিও ইচ্ছে মতো রুহিকে কিস করছি। আস্তে আস্তে দুজনে আদিম ভালোবাসায় মেতে উঠলাম। আমার গলা জড়িয়ে ধরে রুহি আমার বুকের উপরে শুয়ে আছে। আমরা কেউ কোনো কথা বলছি না, আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। এতক্ষণ রুহিকে আদর করার ধান্দায় আমি অফিসের কথা একদম ভুলে গিয়েছিলাম। আমার অফিসের কথা মনে হতে আমি তাড়াতাড়ি শোয়া থেকে উঠে পড়লাম। আমাকে এমন তাড়াহুড়ো করে উঠতে দেখে রুহি বলল, কি হলো, এইভাবে তাড়াহুড়ো করে উঠলে কেন? আমি তো অফিসের কথা ভুলেই গেছি। এই দেখো কত দেরি হয়ে গেল, সব হয়েছে তোমার জন্য। যা এখন তাড়াতাড়ি আমার ব্রেকফাস্টের কি অবস্থা দেখে আসো, আমি রেডি হয়ে নিচে আসছি। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, আমি দেখছি। বলেই রুহি শোয়া থেকে উঠে সোজা রান্নাঘরে চলে গেল, আর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম ঢুকে পড়ি। আমি ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিচে এসে ডাইনিং টেবিলে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লাম। কিছুক্ষণ পরে রুহি খাবার টেবিল সাজিয়ে দিল, তারপর আমি ব্রেকফাস্ট করে অফিসে চলে গেলাম। নিহান অফিসে চলে যাওয়ার পরে আমিও ব্রেকফাস্ট করে রুমে এসে শুয়ে আবার ঘুমিয়ে পড়লাম। 7 মাস পরে। 7 মাস পরে আমি আজকে অনেক খুশি, কারণ কালকে আমি জানতে পেরেছি আমি বাবা হতে চলেছি। আর আমার আব্বু আম্মুকে রুহির কথা বলার পরে তারাও রুহিকে মেনে নিয়েছে। এখন আমরা আমাদের ছোট্ট সংসারটা নিয়ে খুব সুখেই আছি। রুহির বেবি হবে শুনে আমি রুহির সব কিছু খেয়াল রাখা শুরু করে দিলাম। কালকে থেকে রুহিকে সিঁড়ি বেয়ে নিচেও নামতে দিচ্ছি না, আমি নিজেই রুহিকে খাবার বেড়ে এনে রুমের ভিতরে নিজ হাতে খাইয়ে দিচ্ছি। রাতের বেলা আমি আর রুহি কথা বলছি, আমার কিন্তু একটা মেয়ে চাই, যে তোমার মতো কিউট আর মারাত্মক সুন্দর হবে। না, আমার তোমার মতো হ্যান্ডসাম একটা ছেলে বাবু হবে, দেখে নিও। না, আমি বলছি তো মেয়ে হবে। ওই, আমি বলছি না ছেলে হবে। হুম, বলছে তোমাকে। এই কথা নিয়েই আমি আর নিহান ঝগড়া শুরু করে দিলাম। একসময় ঝগড়া থামানোর জন্য নিহান আমাকে জড়িয়ে ধরলো, আর আমিও নিহানকে জড়িয়ে ধরলাম। আমরা যখনই ঝগড়া করি, নিহান ঝগড়াটা শেষ করার জন্য আমাকে জড়িয়ে ধরবেই। পাগলটার পাগলামিগুলা আমার খুব ভালো লাগে, আর তাই তো পাগলটাকে এত ভালোবাসি। আমি নিহানের বুকে মুখ লুকিয়ে ঘুমিয়ে গেলাম।